মানুষ যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ঘুমের ভেতরে কোনো প্রশ্ন নেই, নেই হিসেবের বোঝা, সেখানে ব্যর্থতা নেই, নেই নিজেকে প্রমাণ করার চাপ। মানুষ তখন শুধু নিজেরই থাকে, কোনো দায়িত্ব ছাড়া। ঘুমের রাজ্যে জীবনটা সহজ, সেখানে সকাল মানে দৌড়ঝাঁপ নয়, রাত মানে দুশ্চিন্তা নয়, প্রিয় মানুষগুলো হারিয়ে যায় না, কথাগুলো অসমাপ্ত থাকে না, সব কিছু যেন ঠিকঠাকভাবে জায়গায় থাকে। কিন্তু চোখ খুললেই বাস্তব ফিরে আসে, মনে পড়ে যায় জমে থাকা কষ্ট, না বলা কথা, অর্ধেক ভালোবাসা। ঘুম ভাঙা মানে আবার নিজের ভাঙা জীবনের সামনে দাঁড়ানো। দিনের আলোয় মানুষ অভিনয় শিখে নেয়, হাসিটা মুখে রাখে, কষ্টটা ভেতরে লুকায়। সবাই ব্যস্ত, তাই কেউ কারো গভীরে ঢোকে না। নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে নিরাপদ আশ্রয়। রাত নামলে মানুষ আবার বিছানায় ফেরে, চোখ বন্ধ করে কিছু সময়ের জন্য পৃথিবীটাকে ভুলে থাকতে চায়। ঘুমেই সে আবার বাঁচে, স্বপ্নের ভেতরে নিজের মতো করে। হয়তো এই কারণেই ঘুম এত প্রিয়, কারণ ঘুমই একমাত্র জায়গা যেখানে মানুষকে শক্ত হতে হয় না। তাই মানুষ যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণই সে সত্যিই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালোই আছি। বেশ অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটি সকালের নাস্তার পর্ব থেকে শুরু করেছি। তো নাস্তা বানানো শেষ করে চলে এলাম একটু ছাদ বাগানে। এখন তো ছাদ বাগানে আসাই হয় না। একে তো প্রকৃতির অবস্থা অনেক বেশি খারাপ, আমরা তো এমনিতেই শীতে জমে যাচ্ছি। এই মুহূর্তে কোনো কাজ ছাড়া কেউ তো বাইরে বেরিয়ে হতে পারছে না। তারপরেও শখের বাগান, তাই একটু দেখতে আসা। আর বেশ অনেক দিন পর্যন্তই আমি কিন্তু অসুস্থ। আমার কণ্ঠ শুনে নিশ্চয়ই আমার আপুরা বুঝতে পারছেন, আর যে কারণে এত বড় একটা গ্যাপ দিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে হচ্ছে। এখনও আমি পুরোপুরি সুস্থ নয়, কিন্তু আপনাদেরকে অনেক বেশি মিস করছিলাম। হয়তোবা আপনারা অনেকেই মিস করেছেন, তাই ভাবলাম কষ্ট হলেও একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। অন্তত আমি কেমন আছি সেটা তো জানাতে পারবো, আর আপনারা কেমন আছেন সেটাও না হয় জেনে নিব। আমার গাছগুলোর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আসলে মালি ছাড়া কখনোই বাগানের সৌন্দর্য ফুটে ওঠে না, আর মালি ছাড়া বলতে পারেন কোনো গাছের যত্ন হয় না। তো আমার গাছের মালি তো আমি, তা আমারই অবস্থা ভীষণ খারাপ, যে কারণে আমার গাছের যত্নগুলো একদম থেমে আছে। আর তার মধ্যে আবহাওয়া তো ভীষণ খারাপ। এই অবস্থায় নিজেদেরই টিকে থাকা অনেক কষ্ট হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে গাছের যে যত্ন নেব সেটাও পারছি না। আর এমনিতেও শীতের দিনে কিন্তু কোনো গাছ খুব একটা গ্রো করে না, একদম ঝিমিয়ে যায়। আর তার মধ্যে একেবারেই রোদের কোনো আলো নেই, শুধু কুয়াশায় ঢেকে থাকে। আজকে সকালবেলা একটু রোদ উঠেছিল, ভেবেছিলাম হয়তোবা মেঘটা কেটে যাবে বা কুয়াশা কেটে গিয়ে একটু সূর্যের আলো দেখতে পাবো, কিন্তু সেটা আর বেশিক্ষণ স্থায়ী হয়নি। 10 মিনিটের মধ্যেই দেখলাম সব কিছু আগের মতো হয়ে গেছে। গাছের যত্ন নিতে পারিনি ঠিকই, কিন্তু গাছ তার নিজের মতো করেই বেড়ে উঠেছে। গাছের যে ফুল ফল ছিল সেগুলো একটু একটু করে বড় হয়েছে, অনেক গাছেই ফল ধরেছে। তো মাশাআল্লাহ, আমার লঙ্গন গাছেও বেশ কিছু ফল ধরেছে, একটু একটু করে বড় হচ্ছে। হয়তো শীত চলে গেলে গাছের যত্ন আবার ঠিকভাবে নিতে পারবো, আর গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে। এইদিকে আমার এখানে পেঁয়াজের খোসাগুলো ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুদিন আগে,
তার মধ্যে একটার মধ্যে ছিল সরিষার খোল ভেজানো, তো সেগুলো গাছকে দিতে পারছি না। আসলে শারীরিক অবস্থা এতটাই খারাপ, বাগানে আসবো সেরকম কোনো পরিস্থিতি ছিল না। আর আপনাদের ভাইয়ার তো তেমন কোনো সুযোগ হয় না, সে সব সময় অফিস নিয়ে ব্যস্ত থাকে। গাছের যত্ন আমি যেহেতু করতে পারছি না, তাই গাছগুলো বলতে পারেন একেবারেই থেমে আছে। আর এই যে দেখেন আমার সিম গাছে মাশাআল্লাহ অনেক সিম ধরেছে, আর অনেক ফুলও আছে। আর কিছু কিছু সিম একদম ঝরে নিচে পড়ে যাচ্ছে, একদম বড় বড় খাওয়ার উপযোগী সিমগুলো নিচে পড়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে সেটা আসলে বুঝতে পারছি না। হয়তোবা গাছের কোথাও না কোথাও ঘাটতি হয়েছে, সে কারণে এভাবে ফলগুলো পড়ে যাচ্ছে। তো এরপর বাসায় চলে এলাম। আজকে একদম সিম্পলভাবে কিছু রান্নাবাড়া করে নিব। এরপর বাসায় কিছু কাজও করব। আজকে মেয়ের রুমটাকে একটু পরিষ্কার করব। অনেকদিন অসুস্থ থাকায় কোনো কাজ করতেও ইচ্ছে করে না, বলতে পারেন একদমই অলস হয়ে গিয়েছি। তাছাড়া শরীরের অবস্থা একদমই ভালো না। আমি যেভাবে এখন আছি, এভাবে যে সংসার করছি বা কাজ করছি, বিশ্বাস করবেন কি না জানি না, আসলে আমার ওঠার মতো অবস্থা নেই বিছানা থেকে। তারপরেও মনের শক্তি দিয়ে আর গায়ে যতটুকু শক্তি আছে সবকিছু মিলিয়ে চেষ্টা করছি সংসারটাকে টিকিয়ে রাখার জন্য, বা সবকিছু একটু একটু করে করে নেওয়ার জন্য। যদিও আগে যেভাবে কাজ করতাম তার কিছুই এখন করি না, 100 ভাগে 10 ভাগ করি না, কারণ সেই অবস্থায় আমি নেই। যে কোনো কাজ করার জন্য মানুষের শরীরের শক্তির প্রয়োজন আছে, তার থেকে বড় কথা হচ্ছে মনেরও সেই জোরটা থাকতে হবে। তো আমার আসলে দুটোর একটাও নেই। আমি অসুস্থ হয়ে এমন অবস্থা হয়েছে এবার, যেটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। গত 15টা দিন পর্যন্ত আমি একদম বিছানায় পড়ে আছি। প্রথমে জ্বর থেকে শুরু হয়, এরপর তো শরীর ব্যথা। এত পরিমাণ ব্যথা হয়েছে আর এত জ্বর, শুধু আল্লাহকে একটা কথাই বলেছি যে আল্লাহ, আমার জীবনে যিনি চিরশত্রু আছেন তাকেও তুমি এই কষ্টটা দিও না যেটা আমি ফিল করছি। আর এই সমস্যাটা শুধু আমার একার হয়নি, আমার পরিবারের অনেকেরই হয়েছে। আর আমার মেয়ে অনেক অসুস্থ হয়ে পড়েছে। আর আমার ছোট ভাইয়ের মেয়ে আর তার বউ এসেছিল আমাদের বাসায়, সেও প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে। আর তার থেকেই কিন্তু আমাদের সবার একই সমস্যা দেখা দিয়েছে। তো বলতে পারেন এই 15টা দিন পর্যন্ত আমরা সবাই মারাত্মকভাবে অসুস্থ ছিলাম, আর এখনও আছি। আর আমার তো একটা সমস্যা আছে, প্রতি বছর এই শীতের দিন আসলেই আমার একবার না একবার গলাটা বসে যাবে। তো একে তো জ্বর, তার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা, তার সাথে হচ্ছে কাশি, গলা ব্যথা, গলা বসে গেছে। তো বুঝতেই পারছেন আমার অবস্থা এতটাই করুণ ছিল, আমি বলে বোঝাতে পারবো না। অনেকবার ভেবেছিলাম যে একটু কষ্ট করেও একটা পোস্ট করি, কিন্তু বিশ্বাস করবেন আমি যখন নিজেই মরে যাচ্ছি তখন আমি কিসের ফেসবুক বলেন আর কিসের ইউটিউব বলেন, এগুলো আমার মাথায় আসে না। অনেক আপুরাই দেখি যে অসুস্থ হলে বা হসপিটালে থাকা অবস্থায়ও তারা পোস্ট করে, কিন্তু ভাই আমার এত এনার্জি নাই, বা আমি যেহেতু অসুস্থ তাই আমি এই কাজগুলো কিভাবে করব। তো আমার কিছু আপু কমেন্ট করেও জানতে চেয়েছেন যে নতুন বছর চলে এসেছে, আমি এখনো কেন ভিডিও শেয়ার করি না, কোথায় আছি। আসলে আমার এই পরিণতি, যে নতুন বছর না পুরাতন বছর কি যাচ্ছে আমার উপর দিয়ে, শুধু আল্লাহ পাকই জানে। আর এমনিতেও প্রতি বছর ডিসেম্বর মাস আসলেই আমার এমনিতেও ভালো লাগে না, কারণ ডিসেম্বর মাস আমাদের জন্য এখন শোকের মাস। কারণ আপনারা অনেকেই জানেন এই ডিসেম্বর মাসে 12 তারিখেই আমার মা মারা গিয়েছে। একটা সময় ছিল এই ডিসেম্বর মাস আমাদের কাছে আনন্দের, কারণ আমাদের বাসায় আমাদের ফ্যামিলির 3টা বেবি কিন্তু এই ডিসেম্বর মাসে হয়েছে। আমার 2টা বাচ্চা ওই ডিসেম্বর মাসে হয়েছে, আমার ভাইয়ের মেয়ে হয়েছে। তো সেই দিক থেকে চিন্তা করলে ডিসেম্বর মাসটা আমাদের জন্য একটা সময় খুবই সুখের ছিল বা আনন্দের ছিল। কিন্তু এখন আর সেটা নেই। আর ডিসেম্বর মাস আসলেই না কেমন যেন চারিদিকটা একদম মেঘাচ্ছন্ন হয়ে যায়, এই যে কুয়াশা, পরিবেশটা অন্যরকম হয়ে যায়। আর মা মারা যাওয়ার পর থেকে এই বিষয়গুলো আমাকে অনেক বেশি কষ্ট দেয়। সে কারণে ডিসেম্বর মাসে এখন আমার কাছে একদমই ভালো লাগে না। তো জানি না, এবছর তো ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি চলে এসেছে, তারপরও ওয়েদারের অবস্থাও খারাপ, মন মানসিকতা, শরীর সব দিক থেকেই প্রচণ্ড খারাপ অবস্থায় আছি। তারপরেও এখন পর্যন্ত বেঁচে আছি, এটাই আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আর একটা জিনিস বুঝেছি, যে অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা আল্লাহ পাকের কত বড় নেয়ামত।
আমরা যখন সুস্থ থাকি তখন কিন্তু এই বিষয়টাকে আমরা খুব একটা উপলব্ধি করতে পারি না। অসুস্থ হলেই দেখবেন সবাই আল্লাহকে অনেক বেশি বেশি স্মরণ করি। তো যাই হোক, এখন পর্যন্ত আল্লাহ পাক যতটুকু সুস্থ করেছেন বা অসুস্থ আছি, সব কিছুই আল্লাহর ইচ্ছের উপরে চলছে। আসলে আমরা সবাই আল্লাহর ইচ্ছার উপরেই চলি। আমরা হয়তো বা ভাবি আমাদের ভালো লাগা বা আমাদের খারাপ লাগা, আমাদের সময়টা আমরা কিভাবে পার করব সেটা নির্ধারণ করব আমরা নিজেরা। এটা আমাদের ভুল ধারণা। আল্লাহ না চাইলে আমরা আসলে কিছুই করতে পারি না। আমরা সর্বদাই আল্লাহর ইশারায় চলছি বা আল্লাহ যেটা চাচ্ছে সেটাই করছি। তো যাই হোক, কিচেনে রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি আর এর মধ্যেই মেয়ের রুমে চলে আসলাম। এই রুমটা এত পরিমাণ ধুলা হয়ে আছে আর ও রুমের ফার্নিচারগুলো যেহেতু সাদা রঙের, তাই ময়লা পড়লে কিন্তু অনেক বেশি বোঝা যাচ্ছে। তো আজকে ভাবলাম অনেক দিন তো শুয়ে বসে আছি, আর যত কষ্টই হোক আজকে এই রুমটা পরিষ্কার করি। আর সত্যি কথা বলতে আমরা যারা গৃহিণীরা আছি, যারা সবসময় একটু পরিষ্কার পরিপাটি থাকতে পছন্দ করি, যতই অসুস্থ থাকি, হয়তোবা অসুস্থতার কারণে বিছানায় পড়েছিলাম আর আমার বাসার অবস্থা এত খারাপ হয়েছে, কিন্তু বিশ্বাস করবেন এগুলো দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। তাই এই যে শরীর খারাপ নিয়েও আজকে চলে এলাম মেয়ের রুমটা পরিষ্কার করার জন্য। ভাবলাম ওর রুমটা একটু গুছিয়ে দেই, আর ওর অবস্থাও অনেক খারাপ। আর এই অবস্থায় কিন্তু মেয়েটার ভার্সিটি খোলা, ও এর মধ্যেই কিন্তু সেই সকাল 6টায় ভার্সিটিতে চলে যায়। এত বেশি অসুস্থ আমার মেয়েটা, কি বলবো, নিজের থেকেও বেশি কষ্ট হয় মেয়ের জন্য যে আমি না হয় বাসায় বসে থাকি আর ওই অবস্থায় ক্লাস করতে হচ্ছে, কারণ ক্লাস তো আর এতদিন মিস দেওয়া যাবে না, ওদের ভার্সিটির সেই নিয়মও নেই। তো যাই হোক, এজন্য ভাবলাম মেয়ের রুমটা আজকে একটু পরিষ্কার করে দেই। তবে বিশ্বাস করবেন না, মনের জোর নিয়ে আমি কাজটা করতে এসেছিলাম। কাজটা করতে এসে আমি কতবার যে মাথা ঘুরে পড়ে গেছি সেটা শুধু আল্লাহ পাকই জানে আর আমি জানি। তো আমার বাসার যে হেল্পিং হ্যান্ড আছে সে দেখে বলতেছে, আপা আপনি এত অসুস্থ, তার মধ্যে এইসব কি করতেছেন, আপনি তো পড়ে যাচ্ছেন, একবার বিছানায় পড়ে গেলে কিন্তু আরো বেশি সমস্যা হবে। তো আসলে উনি আমার ভালোর জন্য কথাগুলো বলতেছে, কিন্তু আমার তো মন মানছে না। ভাবলাম যে যেহেতু রুমটা এলোমেলো করেই ফেলেছি, আমার যত কষ্ট হোক একটু গুছিয়ে নেই। আসলে ওই যে বললাম শরীরে চলছিল না, কিন্তু মনের জোরে অনেক কষ্ট করে রুমটা কোনোভাবে পরিষ্কার করেছি। আর রুমের উপরেও অনেক ঝুল পড়েছিল, সেই ঝুলগুলো পরিষ্কার করেছি। যদিও হালকা পাতলাভাবে যতটুকু সম্ভব আসলে পরিষ্কার করার চেষ্টা করেছি। কিছু করার নেই, আমরা যারা গৃহিণীরা যত অসুস্থই হই না কেন, আমরা যদি 2 দিন শুয়ে থাকি তারপরে আমাদের বাসার অবস্থা একদম নাজেহাল হয়ে যায়। তো আমার সংসারের অবস্থা কিন্তু মূলত এখন এরকমই হয়েছে, কারণ বাসার প্রত্যেকটা জায়গায় এখন ময়লা হয়েছে। যেখানে 2-1 দিন যদি হাত না লাগাই তাহলেই বাসার অবস্থা খারাপ হয়ে যায়। আর সেখানে আজকে 15টা দিন হয়ে গেছে আমি ঠিকভাবে কোনো কাজ করতে পারছি না, কোনো ঘর গোছাতে পারছি না। তো সেখানে কেমন হয়েছে বুঝতেই পারেন। তো যাই হোক, আমি খুব কষ্ট করে চেষ্টা করছিলাম মেয়ের রুমটা তাড়াতাড়ি করে গুছিয়ে নেওয়ার জন্য। আল্লাহর কাছে বারবার বলছিলাম যে আল্লাহ আমাকে এইটুকু শক্তি দাও যেন আমি এই রুমটা অন্তত গুছিয়ে নিতে পারি, যেহেতু এলোমেলো করেই ফেলেছি। তো যাই হোক, সবশেষে আমি রুমটাকে একটু গুছিয়ে নিতে পেরেছি, এটা আসলে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আমার সকল আপুদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওটি দেখছেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আল্লাহ পাক যেন আমাদেরকে খুব দ্রুত সুস্থ করে দেন, নিশ্চয়ই সেই দোয়াটুকু করবেন। জানি না আমার কোন কোন ভাইয়া বা আপু এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন। তো অনেক কষ্ট করে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। তো আশা করছি যদি ভিডিওটি একটুও ভালো লাগে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যেহেতু অনেক দিন পর্যন্ত ভিডিও শেয়ার করছি না, তাই আমার চ্যানেলের রিচ কিন্তু একদমই কমে গেছে। জানি না কোন কোন ভাই আপুদের কাছে আমার ভিডিওটি পৌঁছাবে। তো যারা যারা দেখছেন আশা করব আপনারা সবাই ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। এত অসুস্থতা, এত কষ্ট, সব কিছুর মধ্যেও এইটুকুই ভালো লাগা। দেখেন আমার চন্দ্রমল্লিকা গাছটায় কি সুন্দর করে ফুলগুলো ফুটেছে, আর এর কালার দেখলে মনটা ভরে যায়। যেই দেখছে সবাই ভাবছে এটা আর্টিফিশিয়াল ফুল, আমি হয়তো এভাবে টবে বসিয়ে রেখেছি। তো যে কারণে আমার বাসায় কয়েকজন এসে তারপরে দেখে গিয়েছে যে আসলে এটা কি আর্টিফিশিয়াল না রিয়েল ফুল। তো
তো ফুলগুলো দেখে কিন্তু সত্যি কেউ বিশ্বাস করবে না, কারণ গাছে কোনো পাতা বোঝা যাচ্ছে না, শুধু ফুলে ভরা। আর এটা যেহেতু বাহির থেকে অনেক সুন্দরভাবে দেখা যায়, তাই অনেক মানুষই কিন্তু দাঁড়িয়ে থেকে ফুলের সৌন্দর্যটা উপভোগ করে। তো আমার কাছেও কিন্তু ভীষণ ভালো লাগে, যখন অনেক বেশি শরীর খারাপ থাকে বা মন খারাপ থাকে, আমি কিন্তু ফুলের দিকে এসে তাকিয়ে থাকি, আর আমার মনটাও কিন্তু ভালো হয়ে যায়। আসলে আল্লাহর এত অপরূপ সৃষ্টি, এত সুন্দর, যা বলার বাহিরে। দেখেন কত সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে। প্রথমে ভেবেছিলাম দুইটা ফুল মনে হয় একই কালারের হবে, কিন্তু না, দুইটা ফুল দুইটা প্রজাতির। একটা হচ্ছে সূর্যমুখীর মতো, আর একটা কিন্তু একদম গোলাপের মতো চারিদিক থেকে ফুটে আছে। আর এখানে যে দুইটা ফুল দেখছেন, এগুলো কিন্তু কালারগুলো সম্পূর্ণই ভিন্ন, দুইটা আলাদা আলাদা কালার। তো সব মিলিয়ে ফুল গাছগুলো এত সুন্দর লাগছে, এগুলো দেখলেই আমার মনটা না ভরে যায়। এখানে আলাদা একটা ভালো লাগা কাজ করে। যখন বেলকনিতে এসে বসি, তখন এই ফুলের সৌন্দর্যটাই উপভোগ করি। গতকাল আমি একটি পোস্ট শেয়ার করেছিলাম, সেখানে আমার অসুস্থতার কথা জানিয়েছিলাম। আমার বেশ কয়েকজন আপু আমার অসুস্থতা নিয়ে তারা আমার সুস্থতা কামনা করেছেন, আর আমার জন্য দোয়াও করেছেন, আর আমি কবে ভিডিও শেয়ার করব সেই অপেক্ষায় আছেন। তো আপু, আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। জানি না আসলে সব মিলিয়ে কেমন হয়েছে। তো আমার কণ্ঠ শুনে তো বুঝতে পারছেন যে আমার কি অবস্থা। আমি এখনো অনেক কষ্ট করে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি। তো আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো আমার লাস্ট ভিডিওতে যে আমি ধাঁধা শেয়ার করেছিলাম, সেটার উত্তর আপনারা কেউ সঠিক দেননি, তাই আজকে আর সেটা উল্লেখ না করি। আজকে নতুন ধাঁধা বলে দিচ্ছি। আজকের ধাঁধা হচ্ছে, অল্প দিলে যায় না খাওয়া, বেশি দিলে বিষ, মা বলেছে বুঝে শুনে দিস। আশা করছি আমার বুদ্ধিমান আপুরা বুঝে শুনেই উত্তরটি দেবেন। তো দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর এই যে দেখেন, আমার বেলকনির গাছগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অযত্নে আসলে গাছের যে অবস্থা। তো যাই হোক, ইনশাল্লাহ আবার সব কিছু ঠিকঠাক হলে, নিজে সুস্থ হলে সব কিছুই নিশ্চয়ই ঠিক করে নিতে পারবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।